আপনার রাতে শুধু মনে পড়ে? আপনার ঘরে বউ আছে? খবরদার আমার কাছে আসবেন না। স্ত্রীর অনুমতি ছাড়া স্ত্রীর শরীরে স্পর্শ করা ধর্ষকের কাজ। এই কাজ কখনো স্বামীর হতে পারে না। তুই এত বড় বড় কথা বলতেছিস? তোকে কি আমি বিয়ে করেছি স্ত্রীর অধিকার দেওয়ার জন্য? তোকে না বলেছি আমি অফিস গেলে ফোন দিয়ে বিরক্ত করবি না? এরপরে তুই আমাকে বারবার ফোন দিছিস কেন? স্ত্রীর অধিকার চাই না তোর, দিচ্ছি তো। এইভাবে না পোষালে চলে যা আমার জীবন থেকে। নীরার শাড়ির আঁচল বুক থেকে ফেলে দিয়ে ঝাঁপিয়ে নীরার ওপর মেহেদি। নীরা ধাক্কা দিয়ে মেহেদিকে ফেলে দিয়ে বলে, অনেক সহ্য করেছি আপনার অত্যাচার। থাকতে চাই না আমি এই সম্পর্কে, যে সম্পর্কে ভালোবাসা নেই, সম্মান নেই, আজ শুধু ধর্ষক স্বামীর অত্যাচার, যে আমাকে বিয়ে 6 মাস থেকে প্রতি রাতে ধর্ষণ করে। শুধু আমি কি চাই একবারও ভেবে দেখে না। আমার কখন কি লাগবে একবারও জিজ্ঞাসা করে না। কখনো বলে না নীরা তোমার শরীর কেমন। কখনো অফিসে যেয়ে ফোন দেয় না, নীরা তুমি কি খাইছো। রাতের পর রাত জেগে অপেক্ষা করি একসঙ্গে ডিনার করব। কিন্তু আমার জামাই আমার অপেক্ষায় 2 বালতি পানি ঢেলে অন্য মেয়ের সঙ্গে ডিনার করে আসে, যে অফিস থেকে বাড়িতে ফিরে অন্য মেয়ের ছোঁয়া নিয়ে, যাকে আমি ফোন দিলে ভালোবাসার কথা না বলে বিরক্ত হয়, আমাকে শুধু প্রয়োজনের যৌনতা সঙ্গমের সময়। তুই কি বলতে চাস? তোকে যে এইটা দেই ওইটাই তোর কপাল। তোকে বিয়ে করে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, আমার মুডটাই খারাপ করে দিলি। আপনার দেওয়ার নখের চিহ্ন, দন্তের আঘাত, হাতের থাপ্পড়ে সারাক্ষণ আমি কুকিয়ে বেড়াই। রাত হলে শরীরের ওপর ঝাঁপিয়ে পড়েন। এই শরীরটা আপনার প্রতি রাতে প্রয়োজন হয় শুধু, কিন্তু এই শরীরটার মানুষ সুস্থ কি না একবারও জিজ্ঞেস করেন না। এরকম স্বামীর ঘর করতে চায় না। আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে বলে এত আঘাত সহ্য করতে হবে? কোথায় লেখা আছে? বিয়ে করার আগে তো আপনি আমাকে পছন্দ করে বিয়ে করেছিলেন। তাহলে রাতের পর রাত কেন এত অবহেলা? অফিসে যে অন্য মেয়ের কাছে যাওয়া, এগুলো জানার পরেও মুখ বুজে সহ্য করেছিলাম, এই ভেবে একদিন আপনি ঠিক হয়ে যাবেন। কিন্তু এইভাবে দেখতে 6 মাস হয়ে গেল, আমাদের সম্পর্কে কোনো উন্নতি নেই। এই মাথা কিন্তু খুবই গরম। আমাকে আর একটা কথা বললে চৌড়িয়ে গাল লাল করে দেবো তোর। তোর মতো মেয়ের অভাব আছে নাকি আমার জীবনে? চলে যাবি? চলে যা। রাত বিরাতে ড্রামা বন্ধ কর। আপনি তো শুধু এটাই পারেন। জানতাম এই কথা বলবেন, আপনার মেয়ের অভাব হবে না। কিন্তু শুনে রাখুন, আমি পতিতা নই, আমি আপনার স্ত্রী। কাল থেকে আর সেটা থাকবো না। আমি লাগেজ গুছিয়ে রাখছি, চলে যাচ্ছি। ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েন, এই সম্পর্ক থেকে মুক্তি দিয়ে দিব। তাই এক্ষুনি আমার সামনে থেকে দূরে সরে যা। তোর মতো মেয়ে মেহেদির কাছে হাত পরিষ্কার করে টিস্যুর মতো আসবে। যার জন্য আমার সঙ্গে এরকম করেন, একদিন প্রকৃতি তার রিভেঞ্জ নেবে। যাওয়ার আগে এই কথা বললাম, মনে রাখবেন। তখন এই নীরাকে কাছে পাবেন না, বুঝতে অনেক দেরি করে ফেলবেন। নীরা লাগেজ নিয়ে মেহেদির রুম থেকে বের হয়ে যায়। মেহেদি চুট টাই পরেই ঘুমিয়ে পড়ে। সকাল হয়, মেহেদি উঠে দেখে নীরা নাই রুমে। তখন তার মনে পড়ল গতকাল রাতের কথা। মেহেদি মুখে মেখে হাসি দিয়ে রুম থেকে বের হলো। মনে মনে বলল, অবশেষে জঞ্জাল পরিষ্কার রাস্তা থেকে। মেহেদি অফিসে যেয়ে তার পিএ ইভাকে সবটা বলে। ইভা বলে, স্যার আমাদের রাস্তা থেকে কাটা পরিষ্কার হয়েছে। এখন কি করবেন আপনি? কি করব? তোমাকে বিয়ে করব। তোমাকে বিয়ে করার জন্য এত কিছু। কিন্তু স্যার, নীরা ম্যাডাম কি ডিভোর্স দিবে আপনাকে? দিলেও ওনার পাওনা চাইবে না? নীরা এরকম মেয়ে না, ও আমাকে এমনিতেই ছাড়বে। তুমি এসব চিন্তা করো না। 4 মাস পর। আমি সাহেবকে ভালোবাসি। আপনাকে শুধু বিয়ে করেছিলাম আপনার টাকার জন্য। আমার সব পাওয়া হয়ে গেছে, এখন আপনাকে আমার লাইফের দরকার নেই। দেখো এবা, আমি তোমাকে ভালোবাসি বলে নীরাকে ছাড়ার পর অন্য কোনো মেয়ের কাছে যাইনি। তোমাকে পাওয়ার জন্য এত কিছু ছাড়লাম, তার বিনিময়ে তুমি আমার সাথে চিট করলে। যে ছেলে রূপের জন্য পাগল, তার সাথে আর যাই হোক সংসার হয় না, কারণ রূপ কখনো চিরস্থায়ী হয় না। যে আমার জন্য প্রথম স্ত্রীকে বিনা দোষে ডিভোর্স দিতে পারে, সে যে আমার সঙ্গে ভবিষ্যতে এরকম করবে না, এটার কি গ্যারান্টি? তাছাড়া আমি সাহেবকে ভালোবাসি, আপনাকে নয়। এই নেন ডিভোর্স লেটার, ভালো ভালো সাইন করে দিবেন। আজ থেকে এই বাড়ি আমার, কারণ কাবিন হিসেবে এই ফ্ল্যাটটা ছিল। মেহেদি কিছু না বলে বাধ্য হয়ে সাইন করে বাড়ি থেকে বের হয়ে আসে। একদিন শপিং মলে নীরা শাড়ি কিনতে যায়। মার্কেটে যেয়ে মেহেদির সঙ্গে দেখা হয়। মেহেদি জিজ্ঞেস করে, কেমন আছো নীরা? আলহামদুলিল্লাহ, আপনি? আমি ভালো নেই নীরা, ইভা আমাকে ঠকিয়েছে। আমি সব জানি মেহেদি, আপনি যে মেয়েকে ভালোবাসেন সে অন্য ছেলের সাথে প্রেম করতো। এত কিছু জানার পরও তুমি আমাকে এইভাবে ডিভোর্স দিয়ে গেলে। একটাবার কি মানা করা যেত না? আমাকে সত্যির পথে আনতে পারত না, মোহের পথ থেকে? আপনি অন্ধকার পৃথিবীতে ডুব দিয়েছিলেন মেহেদি। আপনার কাছে তখন ভালোবাসা না, মেয়েদের শরীরটা ছিল মেইন। এমন সময় গাড়ি পার করে ভিতরে ঢুকে নীরার বর্তমান স্বামী রুহুল এসে নীরাকে জিজ্ঞেস করে, এই ছেলেটিকে সময় নষ্ট করতেছো কেন? অনেক শপিং করতে লাগবে তো আমাদের।
এ আমার বন্ধু রুহুল। গাড়ি পার্কিং করতে এত সময় লাগে? হ্যালো, আমি রুহুল, নীরার হাজব্যান্ড। আমাদের গত 15 দিন আগে বিয়ে হয়েছে। আপনাকে তো বিয়ে বাড়িতে দেখলাম না। কথাটা শোনার পর মেহেদি মন থেকে একটা বড় শক খায়। চোখের পানি চলে আসে। চোখের পানি আড়াল করার জন্য নীরাকে বলে, আমি আসি নীরা, তোমাদের সাথে পরে দেখা করব। আমার কাজ পড়ে গেছে, একটু জরুরি তলব। রুহুল বলে, কি বলছেন? সবেমাত্র দেখা হলো, কফি খাই, চলেন একসঙ্গে। না ভাই, আমার পক্ষে সম্ভব নয়, আমি আসি। হয়তো উনি ব্যস্ত নীরা, তাই চলে গেল। আমরা শপিং করে বাড়িতে ফিরি। আমাদের হাতে সময় নেই। নীরা টিস্যু দিয়ে কপালের ঘামগুলো মুছে বলে, চলো রুহুল। মেহেদি শপিং মল থেকে বের হয়ে আসে, কান্না করতে থাকে মসজিদের সামনে এসে। মনে মনে বলে, সবাই আমার অতীতের ফেলে আসা কর্মফল।